আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, বিদ্যাসাগর ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী ফোর্থ সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের হিস্টোরি ডিসিপ্লিনারি কোর্স অর্থাৎ জেনারেল মেজর পেপার রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকম স্কিপ করবে না, তাহলে তোমাদেরই প্রয়োজনীয় ইনফরমেশন তোমরা জানতে পারবে না। দেখো, বিদ্যাসাগর ইউনিভার্সিটি ফোর্থ সেমিস্টার হিস্টোরি মেজর B2 বা A2 পেপারের নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে। তোমাদের এখানে কোর্স কোড দেওয়া রয়েছে মেডিয়াভ্যাল ইন্ডিয়া অর্থাৎ মধ্যযুগের ভারত অর্থাৎ মেজর 2 পেপার তোমরা পেয়ে যাবে। জেনারেল মেজর বা মাল্টিডিসিপ্লিনারি মেজর যাদের রয়েছে তোমাদের জন্য এই ভিডিওটি। এবার দেখে নাও তোমাদের 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2025। তোমাদের পরীক্ষার আর বেশি সময় নেই, তোমরা যদি চাও তাহলে এই সিলেবাস অনুযায়ী নোট সংগ্রহ করে নিতে পারো। 250 টাকা পেমেন্ট করতে হবে একটি পেপারের জন্য, দুটি পেপারের জন্য 500 টাকা পেমেন্ট করতে হবে, অর্থাৎ একটি পেপারের জন্য 250 টাকা। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে, এর বাইরে কিছু পড়তে হবে না, পরীক্ষায় 100% কমন পাবে। তাই দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করে নিতে পারো, তোমরা ভীষণভাবে উপকৃত হবে। দেখো, সিলেবাস 2025 ইউনিট 1 থেকে এ অধ্যায়ে সিন্ধুতে আরবদের বিজয়, প্রকৃতি ও প্রভাব। বি অধ্যায়ে তোমাদের পড়তে হবে কুতুবউদ্দিন আইবক থেকে ফিরোজ শাহ তুগলক পর্যন্ত, দিল্লি সুলতানের ভিত্তি, একত্রীকরণ, সম্প্রসারণ, রাজনীতি, অর্থনীতি, বাজার সংস্কার এবং ইকতা ব্যবস্থা। এরপরে রয়েছে সি অধ্যায়ে তোমাদের পড়তে হবে ভক্তি ও সুফি আন্দোলন। ইউনিট 2-এ তোমাদের রয়েছে প্রাদেশিক ক্ষমতার উত্থান, বিজয়নগর, বাহমনি, হোসেন শাহী ও ইলিয়াস শাহী বংশ। ইউনিট 3-তে পড়তে হবে বাবর থেকে আওরঙ্গজেব পর্যন্ত মোগল রাজ্যের প্রতিষ্ঠা ও একত্রীকরণ, রাজনীতি ও প্রশাসনিক কাঠামো। এরপরে তোমাদের পড়তে হবে মনসবদারি ব্যবস্থা ও জায়গিরদারি ব্যবস্থা, তারপরে ধর্ম ও রাষ্ট্র। তারপর ইউনিট 4-এ তোমাদের পড়তে হবে মোগল সাম্রাজ্যের পতন, তারপর অষ্টাদশ শতকের ব্যাখ্যা, তারপরে আঞ্চলিক ক্ষমতার উত্থান, ঔপনিবেশিক শাসনের প্রতিষ্ঠা। এই ছিল তোমাদের সিলেবাস। এই সিলেবাস অনুযায়ী নোটস সংগ্রহ করতে চাইলে 250 টাকা পেমেন্ট করতে হবে একটি পেপারের জন্য, দুটো মেজর পেপারের নোটস সংগ্রহ করতে চাইলে দুটো মেজর পেপারের জন্য 500 টাকা পেমেন্ট করতে হবে। তোমরা অবশ্যই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে মেসেজ করবে, আমরা পেমেন্ট করতে বললে তারপরে তোমরা পেমেন্ট করে নোটস সংগ্রহ করবে। আর পেমেন্টের অরিজিনাল রিসিভ কপিটি আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে শেয়ার করবে, তাহলেই তোমাদের প্রশ্ন উত্তরে PDF কপি দেওয়া হবে। তাই দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করে নাও, তোমরা ভীষণভাবে উপকৃত হবে। তারপর দেখো 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2025 ইউনিট 1 থেকে তোমাদের প্রশ্ন। 1 নম্বর, আরবদের সিন্ধু বিজয়ের সংক্ষিপ্ত বিবরণ দাও, উহার ফলাফল কী ছিল। এখানে অথবা প্রশ্ন রয়েছে, আমি শুধুমাত্র যেগুলো গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি। আরবদের বা সুলতান মাহমুদের সিন্ধু দেশ বা ভারত অভিযানের কৃতিত্ব বিচার করো, বা সুলতান মাহমুদের প্রাককালে উত্তর ভারতের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে আলোচনা করো, বা গজনী সুলতান মাহমুদের প্রধান প্রধান অভিযানগুলি সংক্ষেপে আলোচনা করো। তারপর সুলতান মাহমুদ ও মোহাম্মদ ঘুরির অভিযানের মধ্যে পার্থক্য আলোচনা করো। তারপর তরাইনের দ্বিতীয় যুদ্ধের ঐতিহাসিক গুরুত্ব আলোচনা করো। তারপর সুলতান মাহমুদের ভারত অভিযানের প্রকৃতি ও কারণ সম্পর্কে আলোচনা করো। মোহাম্মদ ঘুরির ভারতবর্ষ অভিযানের বিবরণ দাও, তার অভিযানগুলির ফলাফল কী ছিল। এরপরে তোমাদের 2 নম্বর অধ্যায় থেকে দাস ব্যবস্থার প্রতিষ্ঠা কিভাবে হয়েছিল বা কুতুবউদ্দিন আইবকের অবদান আলোচনা করো। ইলতুৎমিশ কিভাবে ভারতে সুলতানি শাসনকে সংহত করেছিলেন। তারপরের প্রশ্ন, বা দিল্লি সুলতানির প্রকৃত প্রতিষ্ঠাতা হিসাবে ইলতুৎমিশের কৃতিত্ব আলোচনা করো। তারপরে সুলতানি যুগে ইকতা ব্যবস্থার উপরে সমালোচনামূলক টিকা লেখো। এখানে অনেক অথবা প্রশ্ন রয়েছে। তারপর ফিরোজ শাহ তুগলককে কি জনদরদি শাসক ছিলেন, আলোচনা করো। এখানে অনেক অথবা রয়েছে। তারপরে দিল্লির সুলতানের পতনে ফিরোজ শাহ তুগলক কতটা দায়ী ছিলেন। তারপরে ভারতের ইতিহাসে 1290 সালে খলজি বিপ্লবের তাৎপর্য আলোচনা করো। আলাউদ্দিন খলজির রাজতান্ত্রিক আদর্শ সম্পর্কে আলোচনা করো। বাজার দর নিয়ন্ত্রণে আলাউদ্দিন খলজি কী কী ব্যবস্থা গ্রহণ করেছিলেন, অথবা মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। তারপর দিল্লি সুলতানের প্রধানমন্ত্রী হিসাবে বলবনের কার্যকলাপ আলোচনা করো। গিয়াসউদ্দিন বলবনের সামনে কী কী সমস্যা ছিল। তারপর মোহাম্মদ বিন তুগলকের 2টি পরিকল্পনা সম্পর্কে আলোচনা করো। সুলতানি যুগে বা মধ্যযুগের ভারতের অর্থনৈতিক অবস্থার পরিচয় দাও। সুলতানি যুগের রাজস্ব ব্যবস্থার পরিচয় দাও। দিল্লির সুলতানির পতনে ফিরোজ শাহ তুগলক কতটা দায়ী ছিলেন, বা দিল্লির সুলতানির পতনের কারণগুলি লেখো। কিভাবে রাজিয়া সুলতানা দিল্লির মসনদে আসীন হয়েছিলেন, তা কোন পরিস্থিতিতে তার পতন হয়েছিল। এরপরে ভক্তি ও সুফি আন্দোলন থেকে প্রশ্ন, সুলতানি যুগে সামাজিক ও সাংস্কৃতিক সমন্বয়ের ইতিহাস আলোচনা করো। তারপরে প্রশ্ন,
2 নম্বর, ভারতে ভক্তি আন্দোলন উত্থান সম্পর্কে আলোচনা করো। ভক্তি আন্দোলনের সামাজিক প্রভাব সম্পর্কে আলোচনা করো। মধ্যযুগের ভারতের ভক্তিবাদী চিন্তাধারা ও মতাদর্শ সম্পর্কে আলোচনা করো। সুফি আন্দোলনের সামাজিক ও সাংস্কৃতিক অবদান আলোচনা করো। তারপরে প্রশ্ন, সুফিবাদ কি? সুফিবাদের বিকাশ সম্পর্কে আলোচনা করো বা সুফি আন্দোলনের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এরপরে 2 নম্বর ইউনিট থেকে তোমাদের প্রশ্ন, তুমি কি মনে করো যে কৃষ্ণদেব রায় ছিলেন বিজয়নগরের সর্বশ্রেষ্ঠ শাসক? আলোচনা করো। তারপর বিজয়নগরের রাজ্যের উত্থান ও বিকাশে সম্পর্কে আলোচনা করো। বাহমনি রাজ্যের উত্থান সম্পর্কে আলোচনা করো। বাহমনি রাজ্যের উত্থানে মাহমুদ গাওয়ানের অবদান আলোচনা করো। মধ্যযুগের বাংলায় শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠায় আলাউদ্দিন হোসেন শাহের কৃতিত্ব বিচার করো। মধ্যযুগের বাঙালি সংস্কৃতির ক্ষেত্রে হুসেন শাহী আমলের কৃতিত্ব বিচার করো। বাংলায় ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতা হিসাবে শামসুদ্দিন ইলিয়াস শাহের কৃতিত্ব আলোচনা করো। এরপরে ইউনিট 3 থেকে তোমাদের প্রশ্ন, শেরশাহ শুধুমাত্র একজন উদ্ভাবক ছিলেন না, তার প্রকৃত উদ্দেশ্য ছিল সরকারি শাসনযন্ত্রকে পুনরুজ্জীবিত ও দক্ষ করে তোলা। তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও বা শেরশাহের কৃতিত্ব আলোচনা করো। জাহাঙ্গীরের রাজত্বকালে নূরজাহানের ভূমিকা আলোচনা করো বা নূরজাহান চক্র সম্পর্কে আলোচনা করো। আকবরের কেন্দ্রীয় প্রশাসন প্রাদেশিক শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। আকবরের রাজপুত নীতির ব্যাখ্যা করো। কিভাবে সেইগুলিকে আকবর তার সাম্রাজ্য গঠনে সাহায্য করেছিল। তারপরে আকবরের ধর্মনীতি সম্পর্কে আলোচনা করো বা আকবরের দিন ইলাহি সম্পর্কে আলোচনা করো। ঔরঙ্গজেবের ধর্মনীতি সম্পর্কে আলোচনা করো। বাবর ছিলেন বিজয় সংগঠক বা সাম্রাজ্য নির্মাতা ছিলেন না, আলোচনা করো। বা পানিপথের যুদ্ধে বাবরের কৃতিত্ব আলোচনা করো। তারপরে মোঘল যুগে অন্তর্দেশীয় ব্যবসা বাণিজ্য ওপরে একটি টিকা লেখো। তারপরে মোঘল যুগের গ্রামীণ অর্থনীতি সম্পর্কে আলোচনা করো বা মোঘল যুগের অর্থনৈতিক অবস্থা কেমন ছিল সেই সম্পর্কে আলোচনা করো। মোঘল সম্রাট ঔরঙ্গজেবের রাজপুত নীতি সম্পর্কে আলোচনা করো। মোঘল জায়গিরদারি ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। মোঘল যুগের মনসবদারি ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। এই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এর সঙ্গে শর্ট প্রশ্নের উত্তর পেয়ে যাবে। 250 টাকা পেমেন্ট করতে হবে একটি পেপারের জন্য। তোমরা যদি নোট সংগ্রহ করতে চাও তোমরা ভীষণভাবে উপকৃত হবে। এই নোট সংগ্রহের জন্য তোমরা দূর দূরান্তে ছোটাছুটি করো এবং প্রচুর সময় অর্থ ব্যয় করো। আমাদের কাছে নোট সংগ্রহ করলে তোমাদের অর্থ সময় সাশ্রয় হবে। এরপরে দেখো 4 নম্বর ইউনিট থেকে তোমাদের প্রশ্ন, মোগল সাম্রাজ্যের পতনের কারণগুলি লেখো। তারপর মোগল সাম্রাজ্যের জায়গিরদারি সংকটের প্রকৃতি সমালোচনা সহ আলোচনা করো। মোগল সাম্রাজ্যের পতনের সঙ্গে এটা কি সম্পর্কিত ছিল। তারপরে সমালোচনা সহ মোগল সাম্রাজ্যের পতনে মনসবদারি সংকট এর প্রভাব আলোচনা করো। তারপরে প্রশ্ন, আঞ্চলিক শক্তির উত্থান, শিবাজির নেতৃত্বে মারাঠা শক্তির উত্থানকে তুমি কীভাবে ব্যাখ্যা করবে। এখানে অথবা রয়েছে। শিবাজির শাসন ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। আঞ্চলিক শক্তি হিসাবে অযোধ্যার উত্থান সম্পর্কে আলোচনা করো। তারপর আঞ্চলিক শক্তি হিসাবে মহীশূর রাজ্যের উত্থান সম্পর্কে আলোচনা করো। তারপর আঞ্চলিক রাজ্য হিসাবে হায়দ্রাবাদ রাজ্যের উত্থান সম্পর্কে আলোচনা করো। এরপরে ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠা থেকে প্রশ্ন, সিরাজের সঙ্গে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরোধের কারণ কী ছিল। পলাশির যুদ্ধের গুরুত্ব তাৎপর্য আলোচনা করো। ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাংলায় দেওয়ানি লাভের গুরুত্ব আলোচনা করো। ফারুক শিয়ারের ফরমানের মূল বিষয়বস্তু কী ছিল। 1773 খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্ট বা সনদ সম্পর্কে একটি টিকা লেখো। পিটের ভারত শাসন আইন সম্পর্কে আলোচনা করো। এই ছিল তোমাদের সাজেশন ভিত্তিক প্রশ্ন। এই প্রশ্নগুলোর যদি উত্তর পেতে চাও 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন বড় প্রশ্ন উত্তর সহ কমপ্লিট পেয়ে যাবে। তোমাদের এর বাইরে কিছু করতে হবে না, পরীক্ষা 100% কমন পাবে। তোমরা যদি নোটস সংগ্রহ করতে চাও তাহলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করতে পারো। আমাদের এখানে ফিক্সড প্রাইস, কোনো রকমের দামাদামি হয় না। এখানে দেখো এরপরে পরপর প্রশ্ন এবং উত্তর রয়েছে। তোমরা প্রথমে সাজেশন দেখলে এরপরে পরপর সাজেশন অনুযায়ী প্রশ্ন উত্তর রয়েছে। তোমরা চাইলে নোটসগুলো সংগ্রহ করতে পারো। পুরোটাই কম্পিউটার টাইপ। অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা আমাদের এই নোটস তৈরি করা হয়। আমাদের এটি একটি সংস্থা, এখানে 12খানা ইউনিভার্সিটির নোটস তৈরি করা হয় এবং অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীদের আমাদের বেতন দিয়ে এই নোটসগুলো তৈরি করতে হয়। তাই আমাদের প্রচুর খরচ। তোমরা যদি আমাদের কাছে নোটস সংগ্রহ করো তাহলে প্রতি সেমিস্টারে আমাদের কাছে নোটস পেয়ে যাবে। তাই দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করে নাও। তোমরা ভীষণভাবে উপকৃত হবে। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।